আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সমাধান করতে যাচ্ছি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয়তের মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর সৃজনশীলটি। সৃজনশীল প্রশ্ন 2, উদ্দীপক। 2017 সালে জানুয়ারি মাসে সয়ন ব্রাদার্সের ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। লেনদেনগুলোর মধ্যে হচ্ছে যে জানুয়ারি 1 ব্যবসায়ী মূলধন আনয়ন হলো 75,000 টাকা। জানুয়ারি 2 18,000 টাকার বেতনের একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। জানুয়ারি 7 ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা। জানুয়ারি 10 নগদে মনিহারি ক্রয় 2200 টাকা। এরপরে জানুয়ারি 12 মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। জানুয়ারি 20 সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। প্রশ্নসমূহ। আমাদের প্রশ্নে কি চাইছে? ক প্রশ্ন বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিতকরণ করে মোট পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি লেনদেন হতে হলে এক হচ্ছে আর্থিক মূল্যের পরিমাপযোগ্য হতে হবে, 2 হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, 3 নাম্বার হচ্ছে যে দুটি পক্ষ লাগবে, 4 নাম্বার হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র হতে হবে। একটি লেনদেন অন্যটি লেনদেন থেকে সম্পূর্ণ আলাদা হতে হবে। তাহলে আমরা বলতে পারি জানুয়ারি 1 তারিখ ব্যবসায় মূলধন আনয়ন হলো, এটি আর্থিক সংশ্লিষ্টতা আছে, অর্থের পরিবর্তন হয়েছে, এটা স্বয়ং সম্পূর্ণ। কারণটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন আনয়নের কারণে ব্যবসায় নগদ অর্থ বৃদ্ধি পাইছে, আবার মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা অর্থের অঙ্কের পরিমাপযোগ্য, আবার এটা লেনদেন। তাহলে বলছে জানুয়ারি 2 তারিখে হচ্ছে যে 18,000 টাকা বেতনের একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এই 18,000 টাকা বেতনের একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু ম্যানেজারের বেতন প্রদান করা হয় না। তো যতক্ষণ না বেতন প্রদান করা হবে না ততক্ষণ পর্যন্ত এটা লেনদেন নেই, কারণ এটার সাথে কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই, আবার এটার কোনো আর্থিক অবস্থার পরিবর্তনও হয় না, শুধুমাত্র নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আমরা 2 তারিখকে বলতে পারি এটি লেনদেন নয়। ধারে পণ্য বিক্রয় এটা লেনদেন, এটা অর্থের পরিমাপযোগ্য। নগদে মনিহারি ক্রয় এটাও লেনদেন। 12 তারিখ জানুয়ারি 12 মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা, এটাও লেনদেন নয়। কেননা এখানে যে ঘটনাটা ঘটেছে সেটি ব্যক্তিগত লেনদেন হিসাবে হয়েছে, কারণ আমরা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করে থাকি, সেজন্য এখানে কোনো ব্যবসায়িক লেনদেন হয় না, এখানে ব্যক্তিগত লেনদেন হয়েছে। কারণ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে তার ছেলের স্কুলে বেতন দিয়েছে, কারণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় না। যদি প্রতিষ্ঠান থেকে দেওয়া হতো তাহলে এটি ব্যবসায়িক লেনদেন হতো, কিন্তু এটা এখন আমাদের ব্যবসায়িক লেনদেন নয়। তো আমাদের প্রশ্ন বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিতকরণ করে মোট পরিমাণ নির্ণয় করা। আমরা প্রশ্ন লিখছি, লেখার পরে এখন আমরা ঘর হচ্ছে যে তারিখ, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। তাহলে আমাদের জানুয়ারি 2 তারিখ কি লেখা আছে? জানুয়ারি 2 লেখা আছে যে 2017 সাল, তাহলে আমরা লিখবো 2017। প্রথমে সাল লিখতে হবে, এরপর মাস, তারিখ হচ্ছে যে 2। লেনদেনটা হচ্ছে যে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, তাহলে আমরা এটা লিখবো একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। কত? 18,000 টাকা, যার মাসিক বেতন 18,000 টাকা হবে। কিন্তু এখানে তো বেতনটা দেওয়া হয়নি, শুধু সবেমাত্র বিনিয়োগ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে যে জানুয়ারি
12। কি বলা আছে? ব্যক্তিগত তহবিল হতে স্কুলের বেতন প্রদান। তাহলে ব্যক্তিগত তহবিল হতে ব্যক্তিগত তহবিল হতে স্কুলের বেতন প্রদান 2000 টাকা। তাহলে হচ্ছে 20,000 টাকা ক্লোজ। তাহলে লেনদেন এমন ঘটনাসমূহ চিহ্নিতকরণ করছি এবং তার মোট পরিমাণ হচ্ছে 20,000 টাকা। এবার খ প্রশ্ন বলছে সয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসমূহ ব্যাখ্যা করো। আসলে এখানে সমীকরণটা হচ্ছে যে এ সমান সমান এল প্লাস ওই, এই পদ্ধতিতে আমাদেরকে কারণ সহ ব্যাখ্যা করতে বলছে লেনদেনগুলো। আগে 2 তারিখ আর 12 তারিখ লেনদেন নয়, এগুলো করতে বলে নাই, বলছে যেগুলো লেনদেন সেগুলোর। তাহলে আসুন আমরা এই প্রশ্নের চক কাটি। এই প্রশ্ন চক হবে তারিখ, প্রথম তারিখের জন্য একটা গদ দিতে হবে, একটু বড় করে চক টাকবেন। এরপর হচ্ছে যে আমরা লিখবো লেনদেন কিনা, লেনদেন কিনা, এরপরে কারণ সহ ব্যাখ্যা। তাহলে লিখবো দান, এরপর হচ্ছে যে লেনদেন কিনা, কি না, এরপর বলছে যে কারণ সহ ব্যাখ্যা। কারণ সহ ব্যাখ্যা, প্যাকেটে এই সমান এল প্লাস ওই লিখলাম। আমাদের প্রথম দেখবো, প্রথমটা কি বলছে, জানুয়ারি 1 তারিখ ব্যবসায়িক মূলধন আনা হলো। তাহলে আমরা বলতে পারি এটা লেনদেন। জানুয়ারি 1 লেনদেন। লেনদেনটা কি? লেনদেনটা হচ্ছে ব্যবসায় মূলধন, ব্যবসায় মূলধন আনয়নের ফলে, মূলধন আনয়নের ফলে এই যে কি বললো, ব্যবসায় মূলধন আনয়ন হলো 75,000 টাকা। এই ব্যবসায় মূলধন আনয়নের কারণে ব্যবসায়ী নগদ অর্থ এই বৃদ্ধি পেয়েছে এবং মূলধন হিসেবে মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা সহজে লিখবো যে নগদ অর্থ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ও ই ব্র্যাকেট বৃদ্ধি, দুটি বৃদ্ধি পেয়েছে। কারণ একদিক দিয়ে নগদ অর্থ আসছে, আরেক দিক দিয়ে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয়েছে। মালিকানা সত্ত্ব মানে ব্যবসায়ের উপর মালিকের একটা অধিকার, একটা সত্ত্ব। তাহলে আমাদের একটা লেনদেন শেষ। 2 নম্বরটা আমাকে বলছে, 2 নম্বরটা আমাদের লেনদেন নয়। তারপরে বলছে জানুয়ারি 7 ধারে পণ্য বিক্রয়। জানুয়ারি 7 ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয়ের কারণে আমাদের প্রাপ্য হিসাব সৃষ্টি পাইছে, আর প্রাপ্য হিসাব সৃষ্টি পাওয়া মানে সম্পদ এ বৃদ্ধি, আর বিক্রি করার কারণে আমাদের হচ্ছে যে আয় বৃদ্ধি পেয়েছে। আর আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। কারণ আমরা জানি মালিকানা সত্ত্বের ভিতরে কি আছে? আমরা জানি মালিকানা সত্ত্বের ভিতরে আছে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। কারণ এগুলোই তো ওই অথবা মালিকানা সত্ত্ব। তো দেখেন বিক্রি করার আয় বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখতে পারি যে এটা লেনদেন। কত তারিখ? জানুয়ারি 7 তারিখ। লেনদেনটা কি? ধারে পণ্য ক্রয় করার ফলে প্রাপ্য হিসাব এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে।
ওই বৃদ্ধি লিখলেও হয়। যেমন দেখেন কি করি, এই যে আপনারা এগুলো কীভাবে লিখবেন, পুরো প্রশ্নটা প্রথম তুলে এরপরে লিখি বা ফলে বা কারণে, এরপরে যেমন এটা লিখছি তারে পণ্য বিক্রয় করার ফলে প্রাপ্য হিসাব এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। এরপরে তারপরে লেনদেনটা কি আছে, তারপর লেনদেন হচ্ছে নগদে মণিহারি ক্রয়। নগদে মণিহারি ক্রয় করার কারণে নগদ অর্থটা চলে গেছে, কারণ আমরা যা ক্রয় করি না কেন, আমাদের নগদে যা ক্রয় করি না কেন নগদ অর্থ চলে যায়, আর নগদ অর্থ চলে গেলে সম্পদ এ হ্রাস পায়। এরপরে যে কেন গেছে সেটা হচ্ছে মণিহারি ক্রয় কারণে। মণিহারি ক্রয় করলে ব্যয় হয়, আর ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কারণ এই যে দেখেন ব্যয় মাইনাস মাইনাস মানে কি হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। তাহলে আমরা লিখতে পারি যে জানুয়ারি 10 এটাও লেনদেন লিখবো যা লেখা আছে তাই। নগদে মণিহারি ক্রয়ের ফলে নগদ অর্থ এ হ্রাস এবং মালিকানা সত্ত্ব ওই হ্রাস। ওকে, আমাদের এই লেনদেনটাও ব্যাখ্যা করা শেষ। এখন এরপরে লেনদেন বলছে, এরপরটা আমাদের লেনদেন নয়, 12 তারিখ। 20 তারিখ বলা আছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেছে। সুমনা ট্রেডার্সটাকে প্রাপ্য হিসাব, কারণ আমরা কার থেকে টাকা পেতে পারি, প্রাপ্য হিসাব। আমরা তো পাওনাদার থেকে টাকা পেতে পারি না, দেনাদার অথবা প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব থেকে নগদ অর্থ পাওয়ার কারণে আমার নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। আবার আগে আমার সে প্রাপ্য হিসাব ছিল, মানে সম্পদ ছিল, সেই প্রাপ্য হিসাবটা সে আমাকে টাকাটা দিয়ে দেওয়ার কারণে সে হ্রাস পাইছে। দ্যাটস মিন প্রাপ্য হিসাব হ্রাস। প্রাপ্য হিসাব হ্রাস পেলে সম্পদ এ হ্রাস পায়। তাহলে আমরা লিখতে পারি জানুয়ারি 20 এটাও লেনদেন। সুমনা ট্রেডার্স সে নিকট হতে নগদ অর্থ পাওয়ার কারণে বা ফলে সম্পদ এ বৃদ্ধি এবং প্রাপ্য হিসাব এ হ্রাস। তাহলে এই লেনদেনটা হচ্ছে যে সুমনা ট্রেডার্স আমার প্রাপ্য হিসাব ছিল, সে আমাকে টাকা দিয়ে দেওয়ার কারণে সে আমার হ্রাস পাইছে। সেই হ্রাস পাওয়া মানে কি, আমার প্রাপ্য হিসাব হ্রাস পাওয়া মানে আমার সম্পদ হ্রাস পাওয়া, আর সে টাকা দেওয়ার নগদ অর্থ দেওয়ার কারণে আমার নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। দ্যাটস মিন এ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। এটা ছিল আমাদের যে হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। বলছে ঘ, সয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। এখানে হিসাব সমীকরণটা কি, হিসাব সমীকরণটা হচ্ছে যে এ সমান সমান এল প্লাস ওই। তো আমরা বুঝি এ মানে হচ্ছে যে মোট সম্পদ, আর সমান সমান এল সমান সমান হচ্ছে দায়, আর ওই হচ্ছে মালিকানা সত্ত্ব। এই ওইয়ের ভিতরে আবার কয়েকটা বর্ধিত রূপ আছে। একটা হচ্ছে যে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই সমীকরণ আলোকে আমরা গড়টা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করবো দেখেন, প্রত্যেকটা লেনদেন পড়ব আর এক একটা গড় নির্ণয় করব। দেখেন আমরা প্রথম লেনদেনটা পড়ি। প্রথম লেনদেন আছে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। ব্যবসায় মূলধন আনার কারণে নগদ অর্থ আসছে প্রতিষ্ঠানে, আর মূলধন শরীফ মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পাইছে। তাহলে আমরা বলতে পারি নগদ অর্থ সম্পদ, তাহলে সম্পদের দিকে একটা গড় হবে, আমরা এক লিখলাম। তারপর হচ্ছে এরপর আমরা লিখলাম মূলধন এখানে আছে, এখানের জন্য একটা গড় হবে। দ্যাটস মিন ওইয়ের জন্য একটা গড় হবে, ওইয়ের ভিতরেই মূলধন। তার মানে একটা ওইয়ের ঘর দিলে আমাদের এই 4টা আইটেম একটা ঘরের ভিতরে বসানো যাবে।
এরপরে বলছে যে এরপরে 2 তারিখেরটা আমাদের লেনদেন না, এরপর 7 তারিখেরটা বলছে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। ধারে পণ্য বিক্রয়ের কারণে আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পাইছে, প্রাপ্য হিসাব সম্পদ, তার মানে সম্পদের দিকে আরেকটা ঘর হবে। আর বিক্রয়ের কারণে আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে আয়ও মালিকানা সত্ত্বর ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরে পড়বে। ঠিক আছে, গেল। এরপর হচ্ছে যে নগদে মণিহারি ক্রয় 2200 টাকা। এই নগদে মণিহারি ক্রয় 2200 টাকা করার কারণে নগদ অর্থ চলে গেছে, মানে আমার সম্পদ হ্রাস পাইছে। তার মানে নগদের জন্য আমরা আগে একটা ঘর দিয়েছি, নতুন করে আর ঘর দেওয়া লাগবে না। আর ক্রয় মানে ব্যয়, ব্যয়ও মালিকানা সত্ত্বের ভিতরে, মানে ওই এর ভিতরেই আছে, তাহলে নতুন করে আর ঘর দেওয়ার প্রয়োজন নেই। এরপরে বলছে যে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। এই 30,000 টাকা পাওয়ার কারণে আমার প্রাপ্য হিসাব হ্রাস পাইছে, প্রাপ্য হিসাবের জন্য একটা ঘর দিয়েছি, নতুন করে আর ঘর দেওয়ার দরকার নেই। এরপর নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, নগদের জন্য পূর্বে একটা ঘর দিয়েছি, আর নতুন করে কোনো ঘর দেওয়ার দরকার নেই। তাহলে আমরা পাইলাম যে সম্পদের দিকে 2টা ঘর আর মালিকানা সত্ত্বের একটা ঘর, আর দায়ে কোনো দায় ছিল না, তবুও এই একটা ঘর দিয়ে রাখতে হবে। তাহলে হচ্ছে যে সমানচিহ্নের এই পাশে 2টা ঘর, সমানচিহ্নের ওই পাশে 2টা ঘর। তো আমরা এখন ঘ অঙ্কটা করব। ঘ সমানচিহ্ন, আমরা সমানচিহ্নের জন্য প্রথমে অর্ধাবধি করে সমানচিহ্নের জন্য আমরা ঘর দিয়ে ফেলবো, ঘর দিলাম। এরপর আমাদের দায়ের জন্য একটা ঘর, যেহেতু নেই তবু দায় লিখতে হবে, দায় কোনোটাই নেই। এরপর হচ্ছে যে আমরা মালিকানা সত্ত্বের জন্য একটা ঘর দিব, আর একটা মন্তব্যের ঘর থাকবে। তারিখের জন্য একটা ঘর। তো এটা ছিল হেডিং এর, আর এগুলো ছিল কোন কোন ঘর আসবে সেটার জন্য একটা ঘর দিলাম। তো আমরা হচ্ছে মন্তব্যের ঘরটা একটু পরিষ্কার করে দিলাম তারিখের উপর। তো দেখেন এখানে বলছি 2টা ঘর আসবে, তো আমরা প্রথমে লিখি, যে লিখে ফেলি। এখানে হচ্ছে যে সম্পদ, সম্পদ এ, আর এখানে ছিল দায় এল, এখানে ছিল মালিকানা ওই, এটা হচ্ছে মন্তব্যের ঘর, এটা হচ্ছে তারিখ। তাহলে আমাদের সম্পদের পাশে কয়টা আসছে? 2টা ঘর আসছে। তাহলে আমরা সম্পদের পাশে 2টা ঘর দিব। মালিক শেষ, আমাদের ঘর দেওয়া হয়ে গেছে। সম্পদের পাশে কি কি পাইলাম? আমরা পাইলাম নগদ। নগদের জন্য একটা কম্পালসারি ঘর হয়, তবু আমি দেখাইলাম কি কি ঘর দরকার হয়। এরপর হচ্ছে প্রাপ্য, নগদ হিসাব। এখানে দায়ের কোনো ঘর নেই, চাইলে আমরা প্রদ হিসাব লিখেও রাখতে পারি, আর না লিখলেও আমরা এইভাবে থাকলে চলবে। এরপর হচ্ছে মালিকানা সত্ত্বের ভিতরে আমরা এই ঘরগুলো লিখবো, এই যে মূলধন, আয়, ব্যয়, মাইনাস উত্তোলন, এগুলো লিখলে আমাদের কি হবে? তাহলে আমরা সহজে অঙ্কটা, যে কোনো স্টুডেন্ট বুঝতে পারবে এবং সহজ অঙ্কটা সমাধান করা যাবে। যেমন লিখলাম মূলধন, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আর মন্তব্য, মন্তব্য আসলে কোন কোনগুলোর মন্তব্যতে আসে? মন্তব্য হবে শুধুমাত্র মালিকানা সত্ত্বের ভিতরে যে যে এন্ট্রিগুলো আসবে সেগুলোই মন্তব্যতে আসবে, আদারওয়াইজ আর কোনোটা আসবে না। প্রথম লেনদেনটা আমাদের কি বলছে? বলছে ব্যবসায়ী মূলধন আনায়ন হলো 75,000 টাকা। ব্যবসায়ী মূলধন আনার কারণে নগদ অর্থ আসছে, আর মূলধন হিসেবে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা নগদ অর্থ যেখানে, নগদ যেখানে আছে সেখানে বসাবো 75,000 টাকা। তাহলে আমাদের তারিখ ছিল, সাল হচ্ছে 2017 জানুয়ারি 1। এটা হচ্ছে যে নগদ অর্থ 75,000 টাকা, 75,000 টাকা। আর সমান চিহ্নের এই পাশে হচ্ছে যে মালিকানা সত্ত্ব, মানে মূলধন। তাহলে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের ঘরের ভিতরে আছে, এই যে। তাহলে আমরা এখানে লিখবো 75,000 টাকা। মন্তব্যে লিখবো মূলধন আনায়ন, মূলধন আনায়ন, শেষ। আমাদের একটা লেনদেন শেষ। তারপরে আমাদের দ্বিতীয় লেনদেন কি বলছে? দ্বিতীয় লেনদেন বলছে
দ্বিতীয় লেনদেনটা যেটা ছিল জানুয়ারি 2 সেটা লেনদেন না, যে এন্ট্রিটা ছিল সেটা লেনদেন না। এরপরে বলছে 7 তারিখে বলছে যে ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়ের কারণে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাইছে, প্রাপ্য হিসাব আর হচ্ছে বিক্রয় মানে আয়। তাহলে আয় কোথায় যায়? মালিকানা সত্ত্বতে যায়। তাহলে আমরা লিখতে পারি প্রাপ্য হিসাব কোথায় আছে? 50,000। এটা হচ্ছে জানুয়ারি 7 তারিখ, প্রাপ্য হিসাব 50,000 টাকা। আর এরপরে বলছে বিক্রয় আয়, তাহলে আয় তো 50,000 যাবে। এখন অনেকে বলে স্যার এখানে প্লাস হয়েছে, এখানে প্লাস হয়েছে, এটা প্লাস হবে না মাইনাস হবে। আমি বলবো যে এই সমস্ত স্টুডেন্টগুলো দুর্বল, তারা উপরে হেডিংটা করে রাখবা মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তরণ, এটা থেকে তুমি বলতে পারবা। যেমন আমি এখানে আয় বলছি, তার মানে আয় প্লাস আছে, প্লাস মানে বৃদ্ধি, প্লাস করে রাখবা। এরপরে ব্যয় হলে ব্যয় মানে মাইনাস লিখছি, মাইনাস হলে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দিবা। এরপরে উত্তরণ মানে মাইনাস, তারপরে এখানে উত্তরণ আসলে মাইনাস বসাবো, তাহলে হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো বলছে এরপরে লেনদেন হচ্ছে যে নগদে মণিহারি ক্রয় 2200 টাকা। তাহলে মণিহারি ক্রয় করার নগদ টাকা হ্রাস পাইছে, তাহলে নগদ থেকে মাইনাস হবে, নগদ মাইনাস। আর হচ্ছে যে ব্যয়, ক্রয় করলে ব্যয় হয়, তাহলে ব্যয় মালিকানা সত্ত্বতে বসবে। তাহলে আমরা বসাইতে পারি টোটাল 4টা এন্ট্রি আছে, 4টা গদ দিয়ে নিলাম। ওকে, এরপরে এখানে মন্তব্য হচ্ছে যে বিক্রয় আয়, তারপর লেনদেন হচ্ছে মণিহারি, এই যে নগদ থেকে চলে গেছে কত? 2200 টাকা। তাহলে আমরা লিখবো 2200 টাকা মাইনাস ব্যয়, এখানে মাইনাস, সেজন্য এইটাও মাইনাস। তাহলে লিখবো যে ক্রয় ব্যয়। সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। এই 30,000 টাকা পাওয়ার কারণে আমাদের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, নগদ বৃদ্ধি। আর প্রাপ্য হিসাব হ্রাস, কারণ সুমনা আমার প্রাপ্য হিসাব ছিল, সে আমার সম্পদ ছিল, তাহলে সম্পদ হ্রাস। তাহলে লিখতে পারি আমরা সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, নগদ 30,000 বৃদ্ধি পাবে। আর পরে হচ্ছে যে প্রাপ্য হিসাব 30,000 হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এখানে ওদের এটা ছিল কত তারিখ? এটা ছিল জানুয়ারি 10, আর হচ্ছে জানুয়ারি 20 তারিখ। এবার এটাতে আমরা লিখবো উদ্বৃত্ত। তাহলে যোগ করবো আমরা এখন 75,000 থেকে 22,000 মাইনাস আর 30,000 যোগ করলে টোটাল দাঁড়ায় 1,02,800। আর 50 থেকে 30 গেলে থাকে 20,000। এরপরে এখানে যোগ করলে 75 সাথে 50 থেকে 2,200 বাদ দিলে আমাদের থাকতেছে যে 1,22,800 টাকা। তো আমরা এই দুটোকে এবার যোগ করে এখানে বসাবো, বসাইলে 1,22,800 টাকা পাই। এখানে তো শূন্য, আর এখানে আছে 1,22,800, 1,22,800 হিসাব আমাদের এখানে ক্লোজ। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।